শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক সাড়া পাওয়ার আশা। মার্কিন পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চিন্তা। হেফাজতে ইসলাম বিএনপি লিয়াজো কমিটির বৈঠক। ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ ঘোষণার তাগিদ। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি। দীর্ঘ ছুটির পর আজ খুলছে অফিস আদালত। উদযাপন শেষে ফিরছেন রাজধানীবাসী। লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে চাপ থাকলেও নেই ভোগান্তি। রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় শুধু জান্তা সরকারের সঙ্গে আলোচনায় প্রত্যাবাসনের সম্ভাবনা কম। মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেই এগোনোর পরামর্শ। এবং 29 এপ্রিল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। 7 দিনের পরিবর্তে আয়োজন হবে 3 দিনের। মাঠ পর্যায়ে সদস্যদের মনোবল বাড়িয়ে জন আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগ নেয় এবারের লক্ষ্য। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রফতানি শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারি থেকেই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে অন্তর্বর্তী সরকার। যমুনায় জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তার হাই রিপ্রেজেন্টেটিভ। আর বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন পণ্য আমদানি বাড়ানো হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাড়তি শুল্কে ক্ষতি নয়, দেশের তৈরি পোশাকে বৈচিত্র্যতা থাকায় সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে। তৈরি পোশাক সহ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এতদিন মাত্র 15% শুল্ক ধার্য ছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের শুল্ক বেড়ে 37% দাঁড়িয়েছে। নতুন শুল্কের বোঝা নিয়ে দেশটিতে কিভাবে বাংলাদেশের রপ্তানির ধারা অব্যাহত রাখা যায় তা নিয়ে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার নির্বাহী চেয়ারম্যান ও বিশেষজ্ঞরা। ছিলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও বিশেষ দূত। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারিতেই বাংলাদেশ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে, যা এখনো চলছে। তাই ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বলেও জানান তিনি। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে, সেটা তারা রেকগনিশন নিয়েছেন। সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সহায়তা। আর বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। আর মার্কিন শুল্ক নীতিতে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে না, বরং খুলবে সম্ভাবনার দুয়ার। নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না। আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপের কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের ঘাড়ে চাপ বেশি পড়ায় বাজার হারানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই পোশাক খাতের উদ্যোক্তাদের। আবার ভারত সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে ক্রয়াদেশ তাৎক্ষণিক সরে যাওয়ার শঙ্কাও ভোগাচ্ছে না তাদের, কারণ দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশ কম। তবে সার্বিকভাবে অন্য দেশের মতো বাংলাদেশেরও রপ্তানি আয়ে ধাক্কা লাগবে, সেই হিসাব কষেই আগামীর নীতি কৌশল সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে শীর্ষ ৫ রপ্তানিকারক দেশের মধ্যে বর্তমানে চীনের ২০.৪৪%, ভিয়েতনামের ১৯.৩৮, বাংলাদেশের ১১.০৭, ভারতের ৭.০৫ ও ইন্দোনেশিয়ার দখলে রয়েছে ৫.৭৬%। তবে বর্তমানে ভিয়েতনাম ও চীনের তুলনায় ২ থেকে ৩ গুণের বেশি প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। আর প্রবৃদ্ধির হিসাবে ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও রপ্তানিতে রয়েছে বেশ পিছিয়ে। এর মধ্যে আবার ট্রাম্পের আগের মেয়াদ থেকেই মার্কিন বাজারে আধিপত্য হারাচ্ছে চীন। উদ্যোক্তারা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়বে ভিয়েতনাম। আর চীনা পণ্যে শুল্ক কম হলেও পোশাকের ভিন্নতার কারণে বাজার হারানোর খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। শুল্কের হিসেবে ভারত ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে উৎপাদন সক্ষমতায়। চায়নার উপর এইটা ছাড়াও অন্য বাণিজ্য যুদ্ধও কিন্তু থাকবে, ফলে চায়নার রপ্তানিটা অবশ্যই কমলে একটা গ্যাপ তৈরি হবে। সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের তৈরি হবে। আমরা যে ধরনের পোশাক তৈরি করি, ভারত অনেকটা ওই ধরনের পোশাকই তৈরি করে। যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি করছে তার বাইরে তাদের খুব বেশি ক্যাপাসিটি নেই। সো নতুন করে খুব বেশি অর্ডার তারা কালকেই নিতে পারবে, এটা আমি মনে করছি না। তবে চড়া শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে হোঁচট খেতে পারে বাংলাদেশের মোট রপ্তানি আয়, এমন আশঙ্কা সামনে রেখেই নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তুলনামূলকভাবে প্রতিযোগিতার পরিবেশের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে কার কাছ থেকে নিলে কত শুল্ক পড়বে, তাহলে বাংলাদেশেরটা হয়তো কিছুটা কম পড়বে। কিন্তু আবার একই সাথে আমরা যদি আবার ভারত বা পাকিস্তান যদি ধরি, তারা কিন্তু আবার 10%-এর মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে। কারোর কাছ থেকে বেশি আমরা প্রতিযোগিতার সম্মুখীন হব, কারোর কাছ থেকে হয়তো তুলনামূলকভাবে কম। একক পণ্য নির্ভরতা থেকে সরে আসতে না পারলে আগামীতে এমন ধাক্কা সামলানো আরো কঠিন হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু এটার ফলে বৈশ্বিক এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ চায় হেফাজতে ইসলাম ও বিএনপি। শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি যেমন সংস্কার চায়, তেমনি আওয়ামী লীগের গণহত্যারও বিচার চায়। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি আলেম ওলামাদের ওপর নির্যাতন হয়েছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান সালাউদ্দিন আহমেদ। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিএনপি ও হেফাজতে ইসলাম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে একমত। যাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা দায়ের করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী, এমপি এবং তার দোসরদের বিরুদ্ধে, সেই মামলাগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের সামনে নেই এবং জাতি অত্যন্ত প্রত্যাশা করে, সমগ্র জাতি উদ্গ্রীব যে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতির সামনে অনেকবার বলেছেন। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে, যে দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি, জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি। তারা সেই দাবি আমাদের কাছে পুনরায় উত্থাপন করেছেন। আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, তাই মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার চেয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যা সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা মনে করেন, চাপ থেকে বাঁচার কৌশল ও নিজেদের ইমেজ রক্ষায় 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের বিষয়টি আলোচনায় এনেছে জান্তা সরকার। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্টে বিস্তারিত।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভা থেকে সম্প্রতি চীন সফর ও থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন। সুযোগ পেলেই আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট সমাধানে সোচ্চার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলাফলস্বরূপ শুক্রবার অফিসিয়াল ফেসবুক পোস্টে জানান এক ইতিবাচক সংবাদ। 2018 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের দেয়া 8 লাখের তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই করার কথা জানিয়েছে মিয়ানমার, দিয়েছে প্রত্যাবাসনের আশ্বাস। তবে প্রত্যাবাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। রাখাইন অঞ্চল আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় কেবল জান্তা সরকারের সঙ্গে আলোচনা করে প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না তারা। তাই রোহিঙ্গাদের ফেরাতে চাইলে দ্বিপাক্ষিক নয়, আন্তর্জাতিকভাবেই বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আরাকান অঞ্চলে কিন্তু এখন মিয়ানমারের যে সামরিক জান্তা তাদের একেবারে নিয়ন্ত্রণে নেই, সেখানে আছে আপনার আরাকান আর্মির। এখন আপনি এইটা পুরোটাই আসলে আমার কাছে মনে হয় যে মিয়ানমারের একটা হয়তো ইতিবাচক তারা ভাবমূর্তি বা একটা আলোচনা করতে চেয়েছে, তারা প্রায়ই এগুলো করে। মিয়ানমারের যুদ্ধ অবস্থা চলছে। 2018-তে যখন এই তালিকার প্রক্রিয়া শুরু হয়েছিল তখন ছিল একটা গণতান্ত্রিক সরকার। এখন সেখানে আরাকান আর্মি না সামরিক জান্তা, কার সাথে আমরা এই নেগোসিয়েশনে যাব? দ্বিপাক্ষিকভাবে যদি বাংলাদেশ এখানে সম্মত হয়ে এদেরকে পাঠানোর ব্যাপারে বলে, তখন কিন্তু ওইখানে তাদের নিরাপত্তা থাকবে কিনা সে ব্যাপারটা বাংলাদেশ সরকারকে নিশ্চিত হতে হবে। না হলে বাংলাদেশ সরকারের ঘাড়ি এটা এসে পড়বে যে আমরা যুদ্ধের মধ্যে বা নিরাপত্তাহীনতার মধ্যে থেকে ঠেলে দিচ্ছি। মিয়ানমারের এমন বক্তব্যকে কূটনৈতিক কৌশল হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ইমেজ রক্ষার পাশাপাশি সম্ভাব্য আন্তর্জাতিক চাপের বিপরীতে ঢাল হিসেবে রোহিঙ্গাদের ফেরত নেয়ার আশ্বাস দিয়ে থাকতে পারে জান্তা সরকার। আন্তর্জাতিকভাবে এটার একটা দীর্ঘস্থায়ী সমাধানের একটা প্রক্রিয়া কিন্তু অলরেডি চলমান আছে। এটাকে কাউন্টার দেওয়ার একটা জায়গা কিন্তু মিয়ানমারের এটা হতে পারে যে আমরা তো অলরেডি আমরা সমাধানের দিকে চলে যাচ্ছি বাংলাদেশের সাথে আলাপ করে, তাহলে আর এত কিছু দরকার কেন? এগুলো রাজনৈতিক অর্থহীন কথাবার্তা, যার কোনো আসলে সুনির্দিষ্ট লক্ষ্য না। আমি মনে করি মিয়ানমারের উচিত এবং বাংলাদেশেরও সেই বিষয়ে আলাপ করা উচিত যে ঠিক কবে নাগাদ মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরু করবে, কোন বছরে কত রোহিঙ্গা যাবে, কোন প্রক্রিয়া যাবে। সংকটের স্থায়ী সমাধানে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদেরকেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের 4 মাস পর 29 এপ্রিল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। তবে 7 দিনের পরিবর্তে আয়োজন হবে 3 দিনের। হচ্ছে না প্যারেডও। মাঠ পর্যায়ে সদস্যদের মনোবল বাড়িয়ে জন আকাঙ্ক্ষা পূরণই এবারের পুলিশ সপ্তাহের লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন আয়োজন সীমিত করা ঠিক হবে না, বন্ধ করতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে পুরস্কার দেওয়ার চল। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বার্ষিক অনুষ্ঠান পুলিশ সপ্তাহ আয়োজন নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। অবশেষে নির্ধারিত সময়ের 4 মাস পর এপ্রিলের শেষ সপ্তাহে হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় চেয়েছে পুলিশ সদর দপ্তর। 4 দিন কমিয়ে আয়োজন হচ্ছে 3 দিনের। থাকছে না পুলিশ প্যারেড, হচ্ছে না সাংস্কৃতিক আয়োজনও। পুলিশ সদর দপ্তর জানিয়েছে মাঠ পর্যায়ের সদস্যদের মনোবল বাড়িয়ে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণই এবারের পুলিশ সপ্তাহের লক্ষ্য। জনাকাঙ্ক্ষা পূরণে কি কি উদ্যোগ আরও গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচিত হবে বলে আমরা আশা করছি এবং এগুলোকেই আসলে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে পুরস্কার দেওয়ার চল থেকে বেরিয়ে আসার পরামর্শ সাবেক এই পুলিশ প্রধানের। পার্টির কাজের জন্য কিছু করেছে, অপোজিশনের পার্টি অফিস রেড করলাম, এইটা যদি হয় তাহলে সেটা অবজেকশনেবল হবে। ইলেকশন ডিউটি সাধারণত ইটস এ নর্মাল ডিউটি, এটা সময় এর জন্য আলাদা করে মেডেল দেওয়ার কিছু নাই। তবে পুলিশের বার্ষিক আয়োজন সীমিত করা ঠিক হবে না বলে মনে করেন এই আইন ও অপরাধ বিশেষজ্ঞ। যে কোনো বাহিনীর একটা বাৎসরিক একটা সপ্তাহ যদি থাকে, সেখানে নানা রকম কর্মকাণ্ড থাকবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো অবশ্যই থাকতে হবে, তাদেরও তো সুস্থ বিনোদনের দরকার আছে। বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভাবমূর্তি ফেরাতে পুলিশ সপ্তাহে জনসম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময়। ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনের চাপ থাকলেও নেই ভোগান্তি। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আলতাফ হোসেন, কমলাপুর রেল স্টেশনে আছেন আলামিন তুষার এবং গাবতলী বাস টার্মিনালে আছেন ফারদিন মাঝার। সরাসরি প্রথমেই যাচ্ছি আলতাফের কাছে।
ঈদে ঘরে ফেরা মানুষ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের যারা নারীর টানে ঘরে ফিরেছিলেন পরিবারের সাথে ঈদ করতে, সেই সমস্ত মানুষ কিন্তু ইতিমধ্যেই আবারও ঢাকায় পৌঁছেছে। সদরঘাটে লঞ্চ টার্মিনাল আমরা দেখেছি ভোর 4টা থেকে 5টা নাগাদ পর্যন্ত আমরা দেখেছি ব্যাপক ভিড় আমরা দেখেছি। বলতে পারি যে উপচে পড়া জনসমুদ্রে পরিণত হয়েছিল সদরঘাট। এই মুহূর্তে আমরা দেখছি এখন পর্যন্ত অনেকেই কিন্তু লঞ্চ থেকে নামছেন এবং তাদের কর্মস্থলে ফিরছেন। তবে যেটি হচ্ছে যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন বেশ স্বাচ্ছন্দ্যেই তারা আসলে ঢাকায় পৌঁছেছে। তবে ঢাকা সদরঘাট থেকে নিয়ে যে রাস্তাটি রয়েছে বাসে ওঠার জন্য, সেই রাস্তাগুলোতে আসলে ব্যাপক যানজটের কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে লঞ্চ ঘাটে তেমন কোনো ভোগান্তির চিত্র আমরা দেখিনি। তবে বাড়তি চাপ দেখেছে যাত্রীদের, বিশেষ করে আজ যেহেতু বলা হচ্ছে যে ঈদের ছুটির একদমই শেষ পর্যায়ে এবং আজকে একদমই আমরা দেখেছি যে ভোর নাগাদ থেকে ব্যাপক ভিড় আমরা সদরঘাটে দেখেছি। এবং যেটা জানতে পেরেছি, গতকাল রাত 9টা থেকে 10টার মধ্যে বরিশাল থেকে অন্ততপক্ষে 16 থেকে 17টি লঞ্চ, বড় বড় লঞ্চ কিন্তু ছেড়ে আসে এবং সারা রাত ধরে যে সেটি একদমই ঢাকায় এসে পৌঁছেছে ভোরের দিকে। এবং আমরা দেখেছি যে অনেক যাত্রী তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এই ঈদের নির্বিঘ্নে যাত্রার কারণে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে লঞ্চে আসলে এই সদরঘাট থেকে অন্তত 40টি রুটে শতাধিক লঞ্চ যাতায়াত করে বিভিন্ন এলাকায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চলে। তারই প্রেক্ষাপটে প্রতি বছরই আসলে ভিড় থাকে। তবে এবার কিন্তু একটু ভিড় বেশি লক্ষ্য করা গেছে লঞ্চ। এবং এটার কারণ হচ্ছে তারা বলছেন, যাত্রীরা বলছেন যে আসলে বাসে কিন্তু এবার বাড়তি ভাড়ার একটি বিষয় লক্ষ্য করা গেছে, যে কারণে অধিকাংশরা এবার লঞ্চে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং একই সঙ্গে তারা কিভাবে লঞ্চে তারা কর্মস্থলে ফিরছেন। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ খবর। কিছুক্ষণ আগেই কিন্তু এই ট্রেনটি, আমার ডান পাশে যে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে পৌঁছলো। এবং দর্শক নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু এরই মধ্যে নামতে শুরু করেছেন। যেহেতু আজকে ঈদের পরে প্রথম কর্মদিবস, সেই জায়গা থেকে নারীর টানে আসলে যারা বাড়ি ফিরেছিলেন তারা আসলে প্রত্যেকেই এবার কর্মস্থলের কাজে ফেরার জন্য কিন্তু ফিরছেন বলাই যায়। সেই জায়গা থেকে যেহেতু কর্মদিবস হিসেবে এই দিনটি আসলে শুরু হচ্ছে, সেখান থেকে যারা যাত্রীরা রয়েছেন বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে পরিবার পরিজন হয়তো আরেকটু সময় কাটিয়ে আসবেন, যেহেতু স্কুল কলেজ এখনও বন্ধ। আমরা বেশিরভাগ যাত্রীদেরকে আসলে দেখছি যে পুরুষ যারা যাত্রী রয়েছেন তারাই কিন্তু এই ট্রেনটিতে ফিরছেন। এর বাইরে আসলে যেহেতু এটি দক্ষিণবঙ্গের ট্রেন, সেই জায়গা থেকে ভিড় কিছুটা কম। সাধারণত উত্তরবঙ্গের ট্রেনে কিন্তু ভিড়টা বেশি থাকে। সেই জায়গা থেকে যদি বলি, এবং সাধারণ যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু আসছেন। এবং সকাল থেকে যদি আমরা বলি, ভোর 4:30টার দিকে একটি ট্রেন কিন্তু পর্যটক এক্সপ্রেস, তার পরবর্তীতে আমরা ধূমকেতু এক্সপ্রেস যে ট্রেনটি কিছুক্ষণ পরে ছেড়ে যাবে, সেটি কিন্তু রাজশাহী থেকে ছেড়ে এসে ঢাকায় পৌঁছেছিল 4:45-এ। এবং এরপরে নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি কিন্তু 7টা নাগাদ কিন্তু ঢোকার কথা রয়েছে। প্রতিটি ট্রেন আমরা ওই ট্রেনগুলোর যারা যাত্রীদের অনেকেই দেখেছি, অনেকে যারা আসলে কর্তৃপক্ষ যারা রয়েছিলেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তারা আসলে যেটা বলছিলেন যে সেই ট্রেনগুলোতে যথেষ্ট মানুষজনের ভিড় ছিল। যদিও তারা আমাদেরকে বলছেন যে অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্নেই তাদের আসলে কেটেছে। এবং সকাল থেকে এখনো পর্যন্ত যে ট্রেনগুলো আসলে ঢাকায় প্রবেশ করেছে এবং ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, প্রতিটি ট্রেনই কিন্তু একদম সময় মতো নিয়ম মেনেই কিন্তু ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় ঢুকেছে। এবং এর বাইরেও আমরা যদি বলি, যারা যেই ট্রেনগুলো আসলে ছেড়ে গেছে সেই ট্রেনগুলোতে কিন্তু মানুষজন কম থাকলেও যথেষ্ট মানুষজন কিন্তু আমরা দেখেছি। কেননা আসলে যাদেরকে আসলে নানান কারণে যারা আসলে তাদের কর্মস্থলে থেকে গেছেন, ঈদ তাদেরকে আসলে কর্মস্থলে করতে হয়েছে, জরুরি সেবার কাজে যারা জড়িত, তারা কিন্তু এখন যেহেতু তাদের সহকর্মীরা বাড়ি থেকে ফিরেছেন অফিসে, কর্মস্থলে, সেই জায়গা থেকে তারা এবার যাবার সুযোগ পাচ্ছেন, তারা অনেকে যাচ্ছেন। তো সড়ক পথে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানতে আমরা চলে যাব গাবতলীতে। সেখানে আছেন সহকর্মী ফারদিন।
পবিত্র ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রবিবার 6 এপ্রিল সমস্ত অফিস আদালত খুলে যাচ্ছে, আর সেই কারণেই ঢাকাগামী হয়েছে সকল কর্মব্যস্ত মানুষেরা। সেই কারণে আজকে ঢাকা শহর পুরো কর্মচঞ্চল ঘটবে বলে আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে দীর্ঘ ছুটির পর কর্মক্ষেত্রে যোগদান করে সড়ক পথে আজ ঢাকাগামী অনেক মানুষের ঢল আমরা দেখতে পেরেছি। সকাল থেকে এখানে গাবতলীতে অবস্থান করে আমরা জানতে পেরেছি যে এবারের ঈদে কোনো বড় ধরনের ভোগান্তি ছাড়াই রাজধানীতে নির্বিঘ্নে মানুষ ফিরতে পেরেছে এবং ফেরত আসা যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা এটুকু জানতে পেরেছি এবারে ঈদযাত্রা ছিল গতবারের অন্য সময়ের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক। কারণ তারা তবে একটি অভিযোগ তাদের ছিল যে ফিরতি যাত্রায় তাদের অনেকটা বেশি ভাড়া গুনতে হয়েছে, কিন্তু তারপরও তারা বলেছে কোনো রকমের কোনো ঝুট ঝামেলা ছাড়াই, তারা কোনো ভোগান্তি ছাড়াই তারা যাত্রা পথে যাওয়ার সময় যেভাবে বাড়িতে ফিরেছিল ঠিক একইভাবে তারা ফিরতে পেরেছে এবং কোনো ধরনের তাদের শঙ্কা কাজ করেনি, তাদের কোনো নিরাপত্তা বিঘ্ন ঘটেনি। এবং সেটা তারা বারবার বলেছে, তারা এটা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে স্মৃতিচারণা করেছে যে পরিবারের মানুষদের সঙ্গে যতটা সুখকর ছিল সেই স্মৃতি তাদের সেটা হলেও তাদের কর্মক্ষেত্রে তাদের ফিরতেই হয়েছে এবং কখনো এত ছুটি একসাথে পাওয়া যায় না। তারা সেই ক্ষেত্রে তারা খুবই আনন্দমুখর সময় কাটিয়েছে, তারা সেটাও বারবার প্রকাশ করছিল আমাদের সঙ্গে। যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা তাদের পরিবারের সঙ্গে যে কতটা আনন্দমুখর ছিল সেটা তো বলেছেনই। একই সঙ্গে অনেককে দেখেছি পরিবারের সঙ্গে একসঙ্গে ফিরতে। তারা কেউ বলেছে, কেউ স্কুলের স্কুলের শিক্ষার্থীরা অনেকে ফিরেছে এবং শিক্ষার্থীরা ফিরলেও তাদের কিছুদিন পরে ফিরলেও তাদের পরিবারের বাবা মার সঙ্গে ফিরতে হয়েছে। বারবার তারা এটাই বলছেন যে নারীর টানে তারা বাড়ি ফিরলেও কর্মব্যস্ততার কারণে তাদেরকে ঢাকা ফিরতেই হয়েছে। তো আলিফ, এই ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে ঈদযাত্রা সর্বশেষ। তাদের কাছ থেকে আবারও নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা। ডাটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী DWDM মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে বিটিআরসি। শিগগিরই এ বিষয়ে জারি হবে নির্দেশনা। নতুন সিদ্ধান্তে পড়ে থাকা ৮৬,০০০-এর বেশি সরকারি ফাইবার কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটররা। এতে বাড়বে সরকারের রাজস্ব। শুভ খানের রিপোর্ট। মোবাইলে 4G সেবায় একজন গ্রাহক নির্ধারিত 7 Mbps গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেন্স ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন। 2012 থেকে 2021 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি দিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। ওই সময়ে সরকারি ফাইবার প্রতি মিটার মাত্র 5 থেকে 7 টাকায় ভাড়া নিত তারা। তবে 2021 সালে বিটিআরসি এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরদের জন্য। বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় 17 টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের। উচ্চ খরচের কারণে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারের সংযুক্ত মাত্র 35%। তবে সম্প্রতি আবারও DWDM মেশিন আমদানি ও নিয়ন্ত্রণের অনুমতি চায় মোবাইল অপারেটররা। ছাড় দেওয়ার আশ্বাস দেয় সরকারও। আমরা এনটিটিআর প্রশ্নে অনেক ছাড় দিব এবং সেটা আমরা প্রমিস করেছি। এই ছাড় দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানায় ফাইবার সেবাদাতারা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলে বাংলাদেশের উপর অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করা হয়। একজন সার্ভিস দিতে পারছে না বলে তার ব্যবসাটা আমাকে দিয়ে দাও, এটা খুবই অন্যায় একটা আবদার। তবে ফাইবার প্রতিষ্ঠানের আপত্তি ধোপে টেকেনি। বিটিআরসির 293তম কমিশন সভায় DWDM মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা খুব দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে। তত এফিশিয়েন্টলি নেটওয়ার্ক রান করতে পারবেন এবং আলটিমেটলি এর সুফলটা কারা পাবে হচ্ছে আমাদের সাবস্ক্রাইবাররা। শুধু তাই নয়, বিটিসিএল, রেলওয়ে সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও দিচ্ছে বিটিআরসি। সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। সিলেট, ময়মনসিংহ, খুলনা সহ বেশ কয়েকটি জেলায় হয়েছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এপ্রিল-মে জুড়েই থাকবে বজ্রঝড়। চৈত্রের তীব্র গরমে হঠাৎ এক পশলা স্বস্তির বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়া। যশোর, কুষ্টিয়া, খুলনা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ এবং সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যায় অস্থায়ীভাবে স্বল্প শক্তিমত্তার মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। কোথাও কোথাও হয়েছে বজ্রঝড় এবং শিলাবৃষ্টি।
এতে কয়েকদিনের গরমে অতিষ্ঠ মানুষ পেয়েছে শীতল পরশ। অনেকেই সন্ধ্যার পর নেমে আসেন মূল সড়কে। হঠাৎ বৃষ্টিতে প্রয়োজনীয় কাজে বাইরে থাকা মানুষ বিপাকে পড়লেও স্বস্তি মিলেছে জনজীবনে। ভাবছো যে ঘন্টা ছিল এই বৃষ্টিতে এসে মনে হয় সেটা একটু কমবে। গরমের তীব্রতার পরে হঠাৎ আজকে যে বৃষ্টি হয়েছে সেটা যথেষ্ট স্বস্তিদায়ক। রাজধানীতে শনিবার সন্ধ্যায় আকাশ কালো করে আসে ঝড়ো হাওয়া, সঙ্গে আকাশে বিদ্যুতের খেলা। ধুলো ঝড়ে ঢেকে আসে নগর। অনেক গরম ছিল, গাড়ি ঠিকমতো চালাতে পারি নাই, এখন ঠান্ডা লাগতেছে, এখন একটু ভালো লাগতেছে। ঠান্ডার অনুভব করছে, চলতে ফিরতে বাতাস অনুভব অন্যরকম লাগে। আবহাওয়া অধিদপ্তর জানায় শনিবার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে হওয়া বজ্রঝড়ে রাজধানীতে গতিবেগ ছিল 40 কিলোমিটার। এপ্রিল মে মাস জুড়ে অব্যাহত থাকবে এমন বজ্রঝড়। হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় বয়ে গেল। আজকে ঢাকায় সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগের একটি হালকা থেকে মাঝারি শক্তিমাত্রার বজ্রঝড় বয়ে গেছে। প্রতি বছর বজ্রঝড়ে আশঙ্কাজনকভাবে মৃত্যু বাড়ায় পূর্বাভাস পেলেই সতর্ক থাকার নির্দেশনা সংস্থাটির। হাসান ওয়ালি, সময় সংবাদ। মার্চের শেষ সপ্তাহে শেরপুরের ঝিনাইগাতির শালবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। এতে পাতা ও গাছের সঙ্গে পুড়ছে বিভিন্ন বনজ প্রাণী ও কীটপতঙ্গ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের, যদিও বন বিভাগের দাবি আগুন লাগলেই নেভানো হচ্ছে। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। বনের ভেতরে জ্বলছে আগুন, পাতায় লাগা আগুনে পড়ছে ছোট গাছসহ লতাগুলো। শেরপুরের ঝিনাইগাতির সীমান্ত সড়কের দুই দিকে শালবন। মার্চের শেষ সপ্তাহে বনের ঝরা পাতায় আগুন লাগে। এরপর থেকে সে আগুন ছড়িয়ে পড়ছে বনের বিভিন্ন এলাকায়। এতে পাতা ও গাছের সঙ্গে পড়ছে বিভিন্ন বনজ প্রাণী ও কীটপতঙ্গ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এলাকাবাসী বলছেন, আগুন নেভাতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বনের যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, বন বিভাগ দেখভাল ঠিক মতো করতেছে না। কিছু দুষ্কৃতিকারী আছে যারা এই পাহাড়কে পুঁজি করে ব্যবসা করে এবং এই পাহাড়কে ধ্বংস করা পায়তারা করতেছে, তারাই মূলত এই পাহাড়ে আগুন দেয়। আমরা চাই যেগুলো যাতে পুরা না যায় পাহাড়টা, এটাই আমরা চাই। বনে আগুন লাগার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের। গাছগুলা পুড়ে যাচ্ছে, ছোট ছোট চারাগুলা পুড়ে যাচ্ছে, মাটিগুলো আগলা হয়ে যাচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে তো আমাদের এই বন ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। এই অপকর্মগুলো যারা করে তাদের ধরে যদি শাস্তির আওতায় আনা যায়, তাহলেই বনে আগুনের এই প্রবণতাটাকে রোধ করা সম্ভব হবে। এখনো আগুন পুরোপুরি নির্বাপন করা না গেলেও বন বিভাগের দাবি আগুন লাগালেই নেভানো হচ্ছে। বনজীবী আছে তারা এবং টুরিস্টদের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটার সাথে সাথেই আমরা গিয়ে আগুনটা নিভিয়ে ফেলছি। বন বিভাগের তথ্য মতে শেরপুরের ঝিনাইগাতিতে প্রায় ৯,০০০ একর বনভূমি রয়েছে। শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কারাগারে থাকা জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তির দাবি করেন। এছাড়া বিভিন্ন সময় মিথ্যা মামলায় রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদেরও বিচারের দাবি করেন তিনি। ইসলাম খান ভাইয়ের সামনে যতটুকু প্রয়োজন সংস্কার, এই সংস্কার করে অতি তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন কোনো প্রকারের নির্বাচনে করে ক্ষমতায় আসতে কাউকে বাংলাদেশের জনগণ দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে তিনি ক্ষমতায় আসবেন, তবে একটি নির্বাচনী ব্যবস্থার একটা পার্মানেন্ট একটা সলিউশন হওয়া দরকার। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার ফ্যাসিস্টদের বিচার করবে, তাই দ্রুত গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার। শনিবার মাদারীপুরের কালকিনিতে ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের সময় তিনি একথা বলেন। আনিসুর রহমান বলেন, নতুন নির্বাচিত সরকার সব গুম খুনের বিচার করবে, তাহলে
ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে পারবে না। এ সময় দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণারও দাবি জানান তিনি। বাংলাদেশের মাটিতে কোনো ফ্যাসিস্ট যেন আর কোনোদিন জন্মাতে না পারে, সেই দিকেই আমাদের লক্ষ্য। আমরা এই সরকারের কাছে অনুরোধ করব অতি শীঘ্রই যেন নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেয়, আর সেই গণতান্ত্রিক সরকারে এই ফ্যাসিস্টদের বিচারের কাজ শুরু করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক দেশে ভালো কিছু নিয়ে আসবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা ভোলা সদরে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মধ্যে উনি একজন সিগনিফিক্যান্ট মানুষ, মানে যত মানুষ আছেন। তো আই এম শিওর যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো আমি পজিটিভলি ধরি, আমি পজিটিভলি দেখি এবং আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেটের যে আলাপ আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। আর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারেই আলাপ হয়েছে দেখলাম আমরা। তো আমি যে কোনো ধরনের এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি পজিটিভভাবেই দেখি। বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে উল্লেখ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এ সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা ও প্রাসঙ্গিকতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। শনিবার সকালে রংপুর নগরীর গ্র্যান্ড প্যালেস মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। শুধু বিভিন্ন খাত ভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, বরং এটি এখন নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে। গত 8 মাসে এই প্রচেষ্টা অভূতপূর্ব গতি অর্জন করেছে। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবে নষ্ট হয় তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। শুকিয়ে গেছে হাওড়ে ফেটে চৌচির ফসলি জমি। বোরো ধান চাষাবাদে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষক। উপজেলা প্রশাসন বলছে, হাওর পাড়ে স্থায়ীভাবে সেচ সংকট সমাধানে সারফেস ওয়াটারের ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। শুকিয়ে গেছে নদী ও হাওরের পানি, কষ্টার্জিত ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পানির জন্য হাহাকার করছেন মৌলভীবাজারের হাইল হাওর, কাওয়াদিঘি ও হাকালুকি হাওর পাড়ের কৃষকরা। এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত 1000 হেক্টর জমিতে বোরো চাষ হয়। কৃষকরা শুরুতেই নানা বৈরী প্রতিকূলতা কাটিয়ে জমিতে ভালো ফলনের স্বপ্ন দেখেন। তবে অনাবৃষ্টি ও টানা খরায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পানি না পাওয়ায় বোরো ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। সেই সঙ্গে দেখা দিয়েছে নানা রোগবালাই। সার বীজ ইতা হামলা করছে লাগাই আমার 2.5 লাখ টাকা খরচ হয়েছে। ওর বাদে এখন বর্তমানে তুর বাড়াইতো বাড়ানোর সময় দেখা যায় আমার ধানটা এখন জ্বলি যায়। আজকে 4-5 মাস ধরে মেঘ নাই, ওর কারণে এখন ধান বাড়াইতো, নদীতেও পানি নাই, তখন তো আমরা খুব অসহায়। 2 কিলোমিটার দূর তো নেই আমি পানি নিছি, পানি মেশিন দিয়া বাদে আমি পানি জমিনও রাখতাম পারছি না, জমিন ফাটিয়া গেছে গিয়া। বিল ও নদীর পানি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান হাওর রক্ষা আন্দোলনের নেতাদের। দাবি থাকবে সরকার যেন এই দিক দিয়া দৃষ্টি দেয় এবং হাওরের এই সময় যেন পানি রিজার্ভ রাখার একটা ব্যবস্থা করে এবং জীববৈচিত্র্য যাতে বিনষ্ট না হয় সেই দিক দিয়েও যেন পদক্ষেপ গ্রহণ করেন। হাওর অঞ্চলে সেচ সংকট সমাধানে সারফেস ওয়াটার নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এটি বাস্তবায়ন হলে এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিলেট অঞ্চলে এই বৃহত্তর সেচের সমস্যা সমাধানের জন্য কিন্তু গত একনেক মিটিংয়ে একটা বড় প্রকল্প পাস হয়েছে। সেই প্রকল্পে এক্সিকিউশন পর্যায়ে চলে গেলে আমরা সারফেস ওয়াটার ব্যবহার করে আমরা এই বুরু ক্ষেতের যে সেচের যে পানির দরকার সেটা আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৬২,১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদন ধরা হয়েছে ২,৫৫,২৩১ মেট্রিক টন চাল, যা গত বছরের তুলনায় ৫,৫৮৯ মেট্রিক টন বেশি। সময় সংবাদ, মৌলভীবাজার। অনাবৃষ্টির কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় জামালপুরে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ৩ মাস ধরে ৮০% টিউবওয়েলে পানি উঠছে না। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। ডায়রিয়া, নিউমোনিয়া সহ পানিবাহিত রোগের শঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পানির অপর নাম জীবন। বেঁচে থাকার প্রধান অনুষঙ্গ পানি পেতে দৈনিক যুদ্ধ করছেন সহস্রাধিক মানুষ। জামালপুর শহরের বেশিরভাগ খালবিল, পুকুর, জলাশয়, নদী নালা ভরাট করে বহুতল ভবন সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড চলছে। আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যে কোথাও নেই পানি। এতে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। সাবমার্সিবল পাম্প দিয়ে কিছু পানি পাওয়া গেলেও সাধারণ পাম্পগুলো পানি তুলতে পারছে না। শতকরা ৮০% টিউবওয়েলে নেই পানি। শহরের পাখালিয়া, কাচারিপাড়া, বোসপাড়া, ফুলবাড়িয়া, ইকবালপুর, মুসলিমাবাদ, মুকুন্দবাড়ি, মৃধাপাড়া, বজ্রাপুর সহ বেশ কয়েকটি এলাকায় পানির জন্য হাহাকার করছেন স্থানীয়রা। জামালপুরে ফার্স্ট ক্লাস বাসিন্দা হওয়ার পরেও অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পানির সমস্যা, আমি পানি পাই না, মাসের ভাগরতন পানি নিবার দেয় না। মানুষের বাড়ির থেকে পানি আনা লাগে, সময়ে দেয় না। স্থানীয় এলাকায় যদি একটা মোটর যদি দেয় তাহলে এলাকাবাসীর জন্য অনেক উপকার হবে। এদিকে এমন সংকটে জেলায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। টিউবওয়েলের পানি যদি না পাওয়া যায়, এই পানিকে যেন অবশ্যই সিদ্ধ করে বা ফুটিয়ে নিরাপদ পানি পান করা হয়, তাতে পানিবাহিত যে রোগ, সেই রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারব। জেলার পানি সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দুর্ভোগে থাকা বাসিন্দারা। সময় সংবাদ, জামালপুর। সুনামগঞ্জের রক্তি নদী খনন করা হলেও কোনো কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। খননের ৫ বছরের মধ্যে আবারও নাব্য সংকট সৃষ্টি হয় রক্তি নদীতে। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ নদী বর্তমানে আবারও খনন করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, নদীর প্রশস্ততা না বাড়িয়ে প্রয়োজনের তুলনায় অল্প খনন করায় কোনো সুফল মিলছে না। এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে। আর কর্তৃপক্ষ বলছে নিয়মিত বাল্কহেড চলাচল করায় খনন কাজ ব্যাহত হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে সবাই এর সুফল পাবে। বর্তমানে খননে ব্যয় ধরা হয়েছে ৫.৫ কোটি টাকা। এই কিতা খাটে খটকা করে বুঝাই যায় না, একটু বাঙ্গিয়া পরে সরহাটা হই না। পানি যে দিকে আছে এই দিকে তারা কইছে 2 ফুট না 3 ফুট তারা কুদায় যাইবে। এখন যে চরগুলা আছে এই চরগুলা রয়ে গেছে। এখন তারা কিভাবে খাটতেছে? গাঙ্গের মধ্যে দিয়ে খাটতে দিতেছে, গাঙ্গের তলায় শুধু খাটতেছে এরা। হ্যাঁ, যতটুকু সৌরা করার কথা অতটুকু। এক সময় ভালো উৎপাদন হলেও দিন দিন ময়মনসিংহে আবাদ কমছে হলুদের। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে হলুদের আবাদি জমি কমেছে 320 হেক্টর। তবে কৃষক বলছেন ন্যায্য মূল্য না পাওয়ায় তারা অন্য ফসল চাষ করছেন। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। একসময় ময়মনসিংহে প্রায় 1000 হেক্টরের বেশি জমিতে হলুদের আবাদ হতো। দিন দিন কমছে সে আবাদের পরিমাণ। ফুলবাড়িয়া উপজেলার পাহাড়ি লাল মাটির হলুদের চাহিদা দেশ জুড়ে থাকলেও এখন বাজারে কমেছে যোগান। চলতি মৌসুমে ক্ষেত থেকে কাঁচা হলুদ তুলে প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যস্ত কৃষক। তারা জানান প্রতি বিঘা জমিতে 12 থেকে 13 মণ হলুদ উৎপাদনে 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। অথচ এবছর প্রতি মণ হলুদ বিক্রি হচ্ছে 5.5 থেকে 7 হাজার টাকা দরে। ন্যায্য মূল্য না পেয়ে দিন দিন অন্য ফসল চাষ করছেন তারা। শতকরা মনে করুন যে 40% করে না, 60% বাদ দিচ্ছে দাম কমার জন্য। ইন্ডিয়ার হলুদটা যে কোনো উপায় বন্ধ হতো, তাহলে আমরা হলুদের পর্যাপ্ত টাকাটা পাইতাম। আমদানি নির্ভর করেন, কারণ আমাদের দেশের চাহিদাই তো মিটতেছে। আপনার এটা যদি রপ্তানি করেন তাহলে আমার মনে হয় যে হলুদটা অর্থকরী ফসল হিসেবে চিহ্নিত করা যাবে। কৃষি বিভাগ বলছে গত 5 বছরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হলুদের আবাদি জমি কমেছে 320 হেক্টর। সরকার যদি কোনোভাবে এই হলুদ চাষিদেরকে যদি প্রণোদনের মাধ্যমে বীজ, সার এটি যদি সরবরাহ করা যায় অথবা অন্য কোনো উপায়ে যদি উৎপাদন খরচটা কমানো যায়, তাহলে কৃষকরা এই দামের মধ্যে থেকেও লাভজনক অবস্থায় পৌঁছতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে
এতে 2020-21 মৌসুমে উপজেলায় হলুদের আবাদ হয়েছিল 950 হেক্টর জমিতে। চলতি মৌসুমে যা কমে আবাদ হয়েছে 630 হেক্টর জমিতে। চলতি মৌসুমে হলুদের উৎপাদন হয়েছে হেক্টর প্রতি 4.01 মেট্রিক টন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর রিং বাঁধে চলছে দ্বিতীয় স্তরের কাজ। 10 মিটার উঁচু বাঁধটি নির্মাণ কাজ শেষ হলে আশাশুনির বিছট এলাকা জোয়ারের পানিমুক্ত হবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের দাবি টেকসই স্থায়ী বাঁধের। প্রতি বছর জোয়ারের পানিতে তলিয়ে যায় বসতঘর, মাছের পুকুর, ফসলি জমি। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও হয় না বাস্তবায়ন। দীর্ঘদিন ধরে সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে বিভিন্ন অংশে ফাটল ছিল। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানানো হলেও গুরুত্ব দেয়নি। গত 31 মার্চ হঠাৎ করে বাঁধের 150 মিটার অংশ ভেঙে যায়। হু হু করে লোকালয়ে পানি ঢুকে পড়ে। স্থানীয় হিসাবে পানিতে ভেসে যায় প্রায় 3000 মাছের ঘের, প্লাবিত হয় 14টি গ্রাম। ঘটনার পরদিন প্রাথমিকভাবে 10 মিটার উচ্চতার একটি অস্থায়ী রিংবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2 ধাপে প্রথম স্তরে 5 মিটার নির্মাণ কাজ শেষ হয় শুক্রবার। তবে স্থানীয়দের দাবি টেকসই স্থায়ী বাঁধের। রাস্তা ক্ষয় যাচ্ছে, কিন্তু আমরা কোনো উন্নয়নমূলক কাজ পাচ্ছি না। এখান থেকে কাকবসি পর্যন্ত যত লোকজন আছে তাদের রাস্তার পশ্চিম সাইডে সরকারের কাছে আমাদের দাবি এই ক্ষয়ক্ষতিটা পূরণ করে যেন। চাই পূর্ণাঙ্গ স্থায়ী টেকসই বাঁধ, তা না হলে অত্র এলাকা বাঁচবে না। যখন তখন রাতের ঘুমোতে পারিনি, ভয়তে কখন ভেঙে যাবে না। এদিকে ষষ্ঠ দিনের মতো শনিবার সকাল থেকে বাঁধের দ্বিতীয় স্তরের নির্মাণ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সম্পূর্ণ নির্মাণ শেষ হওয়ার পর বিছট এলাকায় জোয়ারের পানি মুক্ত হবে বলে জানায় কর্তৃপক্ষ। যে মাটি দিয়ে আমরা যে মেইন বাঁধ করার যে বিষয়টা, সেটা আমরা কালকে থেকেই শুরু করে দেবো। প্রয়োজনে আজকে বিকেল থেকে করবো, করে কালকে 2-3 দিনের মধ্যে আমরা এটা শেষ করে দেবো। তাহলে এই এলাকা কোনো ঝুঁকি থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভাঙন কবলিত এলাকায় জোয়ার ভাটার স্রোতে সৃষ্ট ক্যানেলের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 350 মিটার দৈর্ঘ্যের রিং বাঁধ সম্প্রসারণ করে 500 মিটার করতে হচ্ছে। সময় সংবাদ, সাতক্ষীরা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন শাহওয়াত হোসেন শাহ। আলিফ, আপনাকে ধন্যবাদ। ছুটি শেষে আবারও বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। শনিবার সকালে আমদানি রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও ফিরেছে চিরচেনা কর্মব্যস্ততা। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। এদিকে ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সিলেট অঞ্চল চোখ জোড়ানো সৌন্দর্যের সাদা পাথর, নয়নাভিরাম জাফলং, বিছানাকান্দি, ছড়িয়ে ছিটিয়ে থাকা চা বাগান আর রাতারগুল সহ বহু পর্যটন স্পট এ জেলাকে রেখেছে পর্যটকদের শীর্ষ তালিকায়। গেল কয়েক বছরের চেয়ে এবার কয়েক গুণ বেড়েছে পর্যটকের সংখ্যা। তবে সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি তাদের। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। মেঘ, পাহাড় আর নদী যেন মিলেমিশে একাকার। পাথরের ওপর দিয়ে প্রবাহিত পানি, আর তাতে পর্যটকরা মেতেছেন জলকেলিতে। সুউচ্চ পাহাড়ের ওপারে ভারত, এপারে নজর কাড়া জাফলং, আছে বিছানাকান্দি। ছবি যেন প্রকৃতির সাজানো এক সুন্দরের হাতছানি। তাই দূর দূরান্ত থেকে প্রতি বছর সিলেটে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। সিলেটের এই যে বৈচিত্র্যময় পাহাড়, তারপর সারি সারি চায়ের বাগান, উজান থেকে ভেসে আসা স্বচ্ছ জল, জলের মধ্যে পাথরের মিতালি, তারপরে হাওরের পর হাওর, এত বৈচিত্র্যতা আমার মনে হয় আসলে খুব কম পাওয়া যায়। চা বাগানের ভিতরে গেলাম, এখানে বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা করেছে। সিলেটও যে লুফাসোরা চা বাগান আছে, লাক্কাতুরা চা বাগান আমরা ভ্রমণ করিয়ে আইছি। ঈদের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটকদের চাপ। চা বাগান, সাদা পাথর, রাতারগুল সহ বিভিন্ন স্পটে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। প্রাকৃতিক সৌন্দর্য দেখে আনন্দিত হলেও যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধায় নজর দেওয়ার আহ্বান তাদের। সাদা পাথরের কথাও বলি, নৌকা ঘাটটা যদি আরেকটু ভালো করা যেত তাহলে মানুষ খুব সুন্দরভাবে ইজিলি হচ্ছে নৌকায় চড়তে পারতো। বা জাফলংয়ে ইন্টারনেটের ব্যবস্থা খুবই দুর্বল, সেখানে গেলে মোবাইল নেট পাওয়া যায় না। রাস্তাঘাট একটু যদি আরেকটু প্রশস্ত করে দেয় আসার জন্য, এখানে অনেক দূর, মানে 20 মিনিটের পথ পায়ে হেঁটে আসতে হয়। দর্শনীয় এসব স্পটে আছে নানা তৈজ স্পটের দোকান। গেল কয়েক বছরের চেয়ে এবছর এসব দোকানে বেচা কেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। কয়েক বছরের মন্দা কাটিয়ে হোটেল মোটেলগুলোতে এবছর
এবছর তিল ধারণের ঠাঁই নেই। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো চলতেছে, কিন্তু পিছনে যে দিনটা গেছে পানি নিয়ে বন্যায় অনেক মাল পানি নিয়ে বিচ্ছে নষ্ট হয়েছে, অনেক কিছু আমরা আইসা বার থেকে আইসা পাইও না। এই তারিখ মানুষ মানে খুবই বেশি। দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল এটা থেকেও আমরা উত্তরণ পেয়েছি। সবাই আসতেছেন, স্কুল কলেজগুলো বন্ধ থাকাতে এবার কিন্তু আমরা যথেষ্ট পর্যটক পেয়েছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের এখানে বিজিবি রয়েছে, গ্রাম্য পুলিশ রয়েছে, আনসার রয়েছে, স্কাউট রয়েছে। এই জায়গাটা অত্যন্ত নিরাপদ। এবছর ঈদের টানা ছুটিতে সিলেট অঞ্চলের পর্যটন স্পটগুলোতে 10 লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। সম্ভাবনাময় এসব পর্যটন স্পটে নানা সমস্যা দূর করতে পারলে বাড়বে পর্যটকদের উপস্থিতি। পাশাপাশি সরকারও প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। পঞ্চগড় থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কর্মস্থলে ছুটে যাওয়া মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিত করতে যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার রাতে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার সময় রেলের টিকিট কালোবাজারি ঠেকাতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ সহ স্টেশন ও ট্রেনের বগিতে তল্লাশি অভিযান চালানো হয়। পরে শহরের পৌর এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসের কাউন্টারে অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করায় 3টি প্রতিষ্ঠানকে 11,000 টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ। পাটুরিয়া দৌলতদিয়া হয়ে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। যাচ্ছি তার কাছে। এই যে ঈদের ছুটি শেষ, কিন্তু যাত্রীরা একটা শেষ মুহূর্তে অর্থাৎ আজ সকাল 10টা বা 12টার মধ্যে তারা অফিসে তাদের কর্মে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা ছুটছে, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে আজকে সকাল থেকেই কিন্তু এই ঘাট এলাকাতে তীব্র কুয়াশা আমরা লক্ষ্য করছি এবং সেইটা কুয়াশার কারণে কিন্তু ফেরি চলাচল সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, সকালটা 5:30 থেকে কিন্তু এই কুয়াশা পড়তে শুরু করে এবং ঠিক 6টার কিছুটা আগে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে 2টি ফেরি মাত্র রয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, একটা ফরিদপুরি নামের একটি ফেরি, একটি লোড নিয়ে রয়েছে একটি ফেরি, আর একটি ফেরি আনলোডের লোডের অপেক্ষায় রয়েছে। তবে মাঝনদীতে এই মুহূর্তে ছোট বড় 3টি ফেরি একদম আটকে গিয়েছে এইটা ঘন কুয়াশার কারণে। তবে মাঝ সময় অর্থাৎ 6:30টার দিকে 3টি ফেরি মাঝনদী থেকে আসার চেষ্টা করেছিল, তবে 2টি ফেরি ঘাটে এসে নঙ্গল করতে সক্ষম হয়েছে এবং আর এখন আবার ছেড়ে গিয়েছিল মাঝ নদীতে দিয়ে আবার টোটাল 3টি ফেরি আটকে গিয়েছে। অর্থাৎ কুয়াশার যে ভেলকি বাজি তাতে কিন্তু এই যে শেষ মুহূর্তের কর্মমুখী যে যাত্রী রয়েছে তাদের কর্মে যোগ দিতে বেশ বাধার সম্মুখীন হচ্ছে। তো পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডেই কিন্তু এই ঘন কুয়াশাটা রয়েছে, আর কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। যদিও এখন বেশ সকাল গড়িয়ে সূর্য ওঠার মতো, তবে এই ঘাট এলাকা থেকে সূর্যের মুখও দেখা যাচ্ছে না। বেশ একটা বাতাস রয়েছে, তবে এই কুয়াশাটা খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে অনেকেই আশ্বস্ত করছে, যেহেতু বাতাস রয়েছে। তারপরে কিন্তু মাছ নদীতে যারা আটকে রয়েছে তারা কিন্তু খুব কষ্টের ভিতরে রয়েছে। আমরা এখানে বিআইডব্লিউটিসির সাথে কথা বলার চেষ্টা করেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলে তারা কিন্তু এই যে কর্মমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য কিন্তু তারা চেষ্টা করছে যে ফেরি চলাচল স্বাভাবিক রাখার জন্য, কিন্তু তারা কিন্তু এই ঘন কুয়াশার কারণেই ফেরিগুলো মাছ নদীতে আটকে পড়ায় তারা কিন্তু শঙ্কার ভিতর রয়েছে। তো পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট রোডে মোট 22টি ফেরি, 33টি লঞ্চ এবং 63টি স্পিডবোট এই নিয়োজিত রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য।
25% শুল্ক আরোপের কারণে জাগুয়ার ল্যান্ড রোভার তাদের গাড়ির রপ্তানি আপাতত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। ইলন মাস্কও শুল্ক নীতির বিরুদ্ধে সরব হয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে শূন্য শুল্ক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শুল্ক আরোপ শব্দকোষের সবচেয়ে সুন্দর শব্দ। সেই বক্তব্যের ধারাবাহিকতায় একের পর এক দেশ পণ্যের শুল্ক আরোপ করে যাচ্ছেন। গেল বুধবার যুক্তরাষ্ট্রে আমদানি করা সব গাড়ির ওপরও 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। বাড়তি শুল্ক আরোপের পর দেশটিতে গাড়ির সব চালান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার। প্রতিষ্ঠানটি বলছে এ সময় তারা বাণিজ্যের নতুন শর্তাবলী মোকাবিলা নিয়ে কাজ করবে। জাগুয়ার অ্যান্ড রোভার অটোমোটিভের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যুক্তরাষ্ট্র তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হলেও তারা নতুন শুল্ক নীতির সাথে তাল মিলিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা পুনর্মূল্যায়ন করবে। এদিকে টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্কও ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে শূন্য শুল্ক ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন মাস্ক। শুল্ক আরোপের কারণে টেসলার বাজার মূল্য বিপদে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শনিবার থেকে সব আমদানিকৃত পণ্যের উপর 10% বেজলাইন শুল্ক সংগ্রহ শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ব্যাপক দরপতন হয়েছে। 2020 সালের পর সবচেয়ে খারাপ সপ্তাহ পার করেছে মার্কিন শেয়ার বাজার। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও এর ফলাফল ঐতিহাসিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যুক্তরাজ্য এবং ফ্রান্স সহ শতাধিক দেশ এই শুল্কের প্রভাবের মধ্যে পড়েছে এবং দেশগুলোর নেতারা বলছেন যে কোনো মূল্যে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পকে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে ভোগান্তির মুখে পড়তে পারেন খোদ মার্কিনিরাই। বিশ্বের প্রায় সব দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের এই সিদ্ধান্তে দেশটিতে বেড়ে যেতে পারে নিত্যপণ্যের দাম। বিশ্লেষকদের মতে তৈরি পোশাক, ইলেকট্রনিক্স পণ্যসহ খাবারের বাজারে দেখা দিতে পারে অস্থিরতা। সকালের কফি থেকে শুরু করে মোবাইল ফোন কিংবা পোশাক, প্রতিদিনের ব্যবহার্য এসব পণ্য এখন থেকে কিনতে মার্কিন নাগরিকদের গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে একদিকে যেমন পণ্যের সরবরাহ কমে যেতে পারে, অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে বেশি অর্থ ব্যয় করতে হতে পারে মার্কিনদের। বিশেষ করে পোশাক খাতে দেখা দিতে পারে বিরাট প্রভাব, কারণ যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে তাদের ওপরেই এবার সর্বোচ্চ হারে শুল্ক বসানো হয়েছে। ভিয়েতনাম, চীন ও বাংলাদেশের মতো দেশগুলো থেকে আমদানি করা পোশাকের ওপর 34 থেকে 46% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এতে করে ওয়ালমার্ট, টার্গেট ও H&M এর মতো জনপ্রিয় স্টোরের পোশাকের দাম বাড়তে পারে উল্লেখযোগ্য হারে। শুল্কের নতুন নীতিতে বড় ধাক্কা খেতে পারে অনলাইন ফ্যাশন মার্কেটপ্লেসগুলো। চীনা প্রতিষ্ঠান শিন এবং টেমু কম দামে পোশাক সরবরাহের জন্য জনপ্রিয়। তারা এতদিন ডি মিনিমিস নীতির আওতায় ছোট আকারের পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে পাঠাতে পারত। নতুন আদেশে এই সুবিধা বাতিল হওয়ায় এখন প্রতিটি পণ্যের উপর কর বসবে। অন্যদিকে জনপ্রিয় স্নিকার্স ব্র্যান্ড নাইকি ও অ্যাডিডাসও বেশিরভাগ পণ্য তৈরি করে এশিয়ার দেশগুলোতে। এই ব্র্যান্ডগুলোর জুতার দামও বাড়তে পারে 10 থেকে 12% পর্যন্ত। ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রেও দেখা দিতে পারে বড় পরিবর্তন। প্রায় সব আইফোনই তৈরি হয় চীনে, আর স্যামসাংয়ের উৎপাদন কেন্দ্র রয়েছে ভিয়েতনামে। শুল্ক বৃদ্ধির কারণে এসব কোম্পানি পণ্যের দাম বাড়াতে বাধ্য হবে। এমনকি ভিডিও গেমিং কনসোলের ক্ষেত্রেও একই অবস্থা। জাপানি কোম্পানি নিনটেন্ডো এরই মধ্যে তাদের নতুন কনসোল বাজারে ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে। প্রতিদিনকার খাবারের বাজারে দেখা দিতে পারে মূল্যবৃদ্ধি। ব্রাজিল, কলম্বিয়া ও ইউরোপীয় দেশগুলো থেকে আমদানি করা কফি, অলিভ অয়েল কিংবা পানীয়ের দাম বাড়তে পারে নতুন শুল্কের কারণে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের উপর 20% শুল্ক আরোপ করায় ইতালি, স্পেন ও গ্রিস থেকে আমদানি করা খাদ্যপণ্যের দামে প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বিশ্ব বাণিজ্যের দূর থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করে দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, বাণিজ্য ঘাটতিতে থেকেও মুক্তবাজার অর্থনীতির কারণে অনেক মুনাফা হয়েছে যুক্তরাষ্ট্রের। এই অবস্থায় প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে 40 বছর পুরনো মানসিকতা বলে উল্লেখ করছেন তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে শুল্ক কমাতে হোয়াইট হাউসের সঙ্গে চুক্তির কথা ভাবছে বিভিন্ন দেশ, অন্যদিকে কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছে পাল্টা শুল্কারোপের। ট্রাম্পের দাবি নতুন এই শুল্কারোপ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমিয়ে দেশটির অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে। যদিও বিশ্লেষকরা বলছে ভিন্ন কথা। তাদের মতে উচ্চমাত্রার এই শুল্ক বিশ্ব বাণিজ্যের দৌড় থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে এক আলোচনায় অংশ নেন বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্য বিশেষজ্ঞরা। তাদের মতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চে উন্মুক্ত বাণিজ্যের সুবিধা ভোগ করা সত্ত্বেও এখন তারা উল্টো পথে হাঁটছে। অনেকে বলছেন ট্রাম্পের এই মানসিকতা 1980 সালের সময়কার চিত্র তুলে ধরে, যখন মার্কিনদের উৎপাদন শিল্পে পতন ঘটছিল। গত 40 বছরে বাণিজ্যের প্রেক্ষাপট অনেক বদলেছে, কিন্তু ট্রাম্প এখনো আগের নীতি অনুসরণ করে যাচ্ছেন। আমার মনে হয় না তার সিদ্ধান্ত ফলপ্রসূ হবে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন এই শুল্কারোপের মুখে যুক্তরাষ্ট্রকে এক ঘরে করে দিতে পারে বিশ্বের অনেক দেশ। এমনকি মার্কিনদের মুক্তবাজার অর্থনীতির কদরও কমে আসার আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করেন তারা। যুক্তরাষ্ট্র যদি একা হয়ে যেতে চায় তবে তাই হোক, কিন্তু সেক্ষেত্রে তাদের অবর্তমানে কাউকে মুক্তবাজার অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হবে। সেখানেই ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র বাদে বিশ্বের বাকি সকল দেশের ভূমিকা দেখা যাবে। এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন করে নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়েছেন অনেক বিশ্লেষক। তারা বলছেন যুক্তরাষ্ট্রের এই স্বেচ্ছাচারী পদক্ষেপ শুধু মার্কিন অর্থনীতির জন্য নয়, কূটনৈতিক সম্পর্কের জন্যও হতে পারে বড় ধরনের চ্যালেঞ্জ। শ্রীলঙ্কায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের আমন্ত্রণে স্থানীয় সময় শুক্রবার কলম্বোতে পৌঁছান তিনি। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অর্থনৈতিক খাতে সম্পর্ক আরও মজবুত করতে মোদির এই সফর বলে জানা গেছে। এছাড়া এই সফরে কলম্বো ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু সমঝোতা চুক্তি সই হয়েছে। শুক্রবার কলম্বোর বিমানবন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানান শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাত। শ্রীলঙ্কায় নরেন্দ্র মোদীর 3 দিনের এই রাষ্ট্রীয় সফর দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে। দেশ দুইটির মধ্যে একাধিক সমঝোতা চুক্তিও সই হয়েছে। শনিবার কলম্বোর ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে রাষ্ট্রীয় মর্যাদায় মোদীকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। গার্ড অব অনার ও 21টি তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। সফরের দ্বিতীয় দিন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। প্রেসিডেন্টের সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন এই দুই নেতা। আলোচনায় উঠে আসে প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নজরদারি, জ্বালানি বিনিয়োগ ও ঋণ পুনর্গঠন। সীমান্তবর্তী জেলে সংকট নিয়েও উভয় নেতা আলোচনা করেন। দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার একটি ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত এই 3 দেশের মধ্যে ত্রিপাক্ষিকভাবে স্বাক্ষরিত। এছাড়া শ্রীলঙ্কায় ভারতের সহায়তায় গড়ে ওঠা সাম্পুর সোলার পাওয়ার প্ল্যান্ট যৌথভাবে উদ্বোধন করেন এই দুই নেতা। আলোচনা হয়েছে ইন্দো লঙ্কা বিদ্যুৎ গ্রিড সংযোগ প্রকল্প নিয়ে। প্রত্যাশা করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত শ্রীলঙ্কা সম্পর্কের দীর্ঘস্থায়ী বন্ধনকে আরও দৃঢ় করবে। শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার ও আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই রাষ্ট্রীয় সফর, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়া শনিবার সফরের সাইডলাইনে শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। কাকুলি আখতার, সময় সংবাদ। শক্তিশালী পাসপোর্ট। সম্প্রতি দ্য নোমাড পাসপোর্ট ইন্ডেক্স এই তথ্য প্রকাশ করে। এই খবরে স্থানীয় সহ দেশটিতে বসবাসরত আইরিশ বাংলাদেশিদের মধ্যেও বইছে আনন্দের হাওয়া। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। দ্য নোমাড ইন্ডেক্স বিশ্ব পাসপোর্টের র্যাঙ্কিং নিয়ে কাজ করা স্বীকৃত একটি প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে আয়ারল্যান্ডের নাম প্রকাশ করে তারা। সংস্থাটি বলছে ভিসা মুক্ত ভ্রমণ, কর, দ্বৈত নাগরিকত্ব ধারণের ক্ষমতা ও ব্যক্তি স্বাধীনতায় সামগ্রিক স্কোর 109 হওয়ায় এ কৃতিত্ব অর্জন করেছে আয়ারল্যান্ড। গণতান্ত্রিক স্থিতিশীলতা, নাগরিক স্বাধীনতার প্রতি অঙ্গীকার ও প্রগতিশীল সামাজিক নীতিগুলো শক্তিশালী হওয়ায় এ অর্জন আরও সহজ বলেও জানায় নোমাড।
আইরিশ পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের খেতাব পাওয়ায় দেশটিতে বসবাসরত আইরিশ বাংলাদেশিরাও দারুণ খুশি। বিশ্বে অনেক বড় বড় দেশ আছে, যে দেশগুলো আয়তনের দিক দিয়ে অনেক বড়, জনসংখ্যা অনেক বেশি, সেই দেশগুলোর মধ্যে থেকে আইরিশ পাসপোর্ট শক্তিশালী পাসপোর্ট হিসেবে গণ্য হওয়াটা আমাদের একটা ভালো লাগার বিষয়। আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বের নম্বর 1। আইরিশ নাগরিকরা বিশ্বের 176টি দেশে অনারাইভাল সুবিধা নিচ্ছে। একজন আইরিশ বাংলাদেশি হিসাবে আমি নিজেও খুব গর্ববোধ করি। সবশেষ 2020 সালে লুক্সেমবার্গ এবং সুইডেনের সাথে শীর্ষ নম্বরে ভাগাভাগি করেছিল আয়ারল্যান্ড। এই প্রথম এককভাবে শক্তিশালী পাসপোর্টের পাশে নাম লেখালো দেশটি। এরপরেই রয়েছে সুইজারল্যান্ড, গ্রিস ও পর্তুগাল। শীর্ষ 10 শক্তিশালী পাসপোর্টের মধ্যে 9টি ইউরোপীয় দেশগুলো, যেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান 45তম। একটি পাসপোর্ট একটি দেশের পরিচয় বহন করে, তবে সেই পাসপোর্টটি যদি হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী, তাহলে অবশ্যই সেটি গর্বের ও খুশির বিষয় সে দেশের নাগরিকদের জন্য। আয়ারল্যান্ড এভাবেই এগিয়ে যাক বিশ্ব দরবারে, এমনই প্রত্যাশা এখানের নাগরিকদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ভোরের সময় ঈদের ছুটি শেষে ইপিজেড সহ ঢাকার আশেপাশের শিল্প কারখানাগুলোয় ফিরছেন শ্রমিকরা। শিল্পাঞ্চল গাজীপুরেও একে একে খুলছে কারখানাগুলো। শ্রমিকরা ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার ঢাকা রপ্তানিকরণ অঞ্চলের নতুন জোন এলাকায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয় এবং গাজীপুর চৌরাস্তায় আছেন রিপোর্টার মেহেদি হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। লম্বা ছুটির পর, ঈদের লম্বা ছুটির পর মূলত আজকে থেকে প্রথম শুরু হলো কারখানাগুলোর উৎপাদন ব্যবস্থা। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল জোনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শত শত শ্রমিক কিন্তু ইতিমধ্যেই প্রধান ফটক পেরিয়ে কারখানাতে কাজে যোগ দিতে যাচ্ছেন। আমরা যদি একটু জানিয়ে রাখি, তাহলে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ছাড়াও মূলত এই ঢাকা অঞ্চলে সাভার, আশুলিয়া, ধামরাই সহ এই অঞ্চলে মূলত 18 শতাধিক কারখানা রয়েছে, যে কারখানাগুলো তো মোটামুটি ইতিমধ্যেই খোলা হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে। বেশ কিছু কারখানা বন্ধ থাকলেও কালকে আবার আগামীকাল থেকে উৎপাদন শুরু করবে বলে আমরা জানতে পেরেছি। তবে কারখানা কর্তৃপক্ষ বলছেন যে মূলত কারখানায় উপস্থিতির সংখ্যা কিছুটা কম রয়েছে, তবে 2-1 দিনের মধ্যে সে ঘাটতি পূরণ হয়ে যাবে এবং শতভাগ উৎপাদন ব্যবস্থা শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল মূলত সেই ভোরবেলা থেকে আমরা দেখেছি যে শ্রমিকরা পায়ে হেঁটে অথবা গাড়িতে করে মূলত এই কারখানাতে কাজে যোগ দেওয়ার জন্য এসেছে। তবে শ্রমিকদের অভিযোগ ছিল যে মূলত প্রথম দিনেই কিন্তু তারা মূলত পরিবহন এবং যার ফলে তাদের একটি তবে একটি ঈদ শেষ করে সাথে কাটিয়ে আজকে তারা মালিক পক্ষ তারা মূলত করেছেন এবং রয়েছে কালকে দিকে ছেড়ে দেওয়া হবে এবং উৎপাদন ব্যবস্থা শুরু হয়েছে। আমরা এখন চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে এবং আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে গাজীপুরের, সেগুলো কিন্তু খুলতে শুরু হয়েছে। জানিয়ে রাখি যে গত মাসের 28 তারিখ অর্থাৎ ঈদের ছুটি 28 তারিখ শুক্রবারে আসলে যে প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলো আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু খোলা হবে। একটু ঈদের লম্বা ছুটি অর্থাৎ 9 দিনের ছুটি কাটিয়েছে আজকে যারা আসলে প্রতিষ্ঠানে আসবেন, তারা কিন্তু 9 দিন ছুটি কাটিয়ে আজকে কর্মক্ষেত্রে যোগ দেবেন। একটু জানিয়ে রাখি যে মোট 2176টি বৈধ গার্মেন্টস রয়েছে গাজীপুরে, যার মধ্যে কিন্তু গত মাসের প্রতিষ্ঠানগুলো বন্ধ দেওয়া হয়েছিল। 9 দিন ছুটি কাটিয়ে যারা আর কি খোলা রেখেছেন, সেই 9 দিন পর আজকে আসলে খোলা হচ্ছে। আমরা কথা বলেছিলাম আসলে যারা কর্মজীবী রয়েছেন, গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মজীবী রয়েছেন, তারা আসলে যেমনটি বলছেন বিশাল লম্বা ছুটি কাটিয়েছেন। দাবি ছিল আরো 11 সময় ফুরিয়েছে, কাজে যোগ দিতেই হবে। প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন তারা, যেমনটি বলছেন যে এবার স্বাচ্ছন্দ্যেই ঈদ উদযাপন করেছেন, যদিও আসলে সময় ফুরিয়েছে, কাজে যোগ দিতেই হবে।
আসলে নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে সব মায়া ভুলে তারা কিন্তু আজকে এখানে এসেছেন। একটু জানিয়ে রাখি যে গাজীপুর শিল্পাঞ্চল, গাজীপুরের কিন্তু এই যে গার্মেন্টস প্রতিষ্ঠান এই শিল্পের উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল, অর্থনীতি নির্ভরশীল, যে কারণে কিন্তু আজকে তারা যেমনটি বলছেন যে আসলে দেশের প্রয়োজনে এবং বিশেষ করে এই শিল্পের স্থবিরতা ফেরাতেই কিন্তু তারা আসলে আজকে কাজে যোগ দিয়েছেন। তবে সে আবারও এই স্বাভাবিকভাবেই আজকে থেকে শুরু হলো সে গাজীপুরের গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য, এবং এইভাবেই এর মাধ্যমেই কিন্তু আসলে ধীরে ধীরে আগামীকাল এবং পরশু দিনও কিন্তু একইভাবে চলতে থাকবে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে, এর আগে ছিলাম সাভারে। তাসকিন আহমেদও দিতে পারেন টি-20 দলের নেতৃত্ব, শুধুমাত্র পেসার বলে তাকে অধিনায়ক করা যাবে না, বিষয়টা ঠিক না বলে মন্তব্য করেন খালেদ মাহমুদ সুজন। যদিও শর্টার ফরম্যাটের অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস, তবে এর আগে তাকে পারফর্ম করে দলে ফিরতে হবে বলে মন্তব্য করেন সুজন। এছাড়া তার মতে পিএসএল হবে লিটনের নিজেকে প্রমাণ করার বড় সুযোগ। প্রাণ ফিরেছে মিরপুরে চিরচেনা রূপে হোম অফ ক্রিকেট। ছুটি শেষে ডিপিএল এর নবম রাউন্ড সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। তবে গুরু সালাউদ্দিনের সঙ্গে এদিন শান্ত মজেছিলেন গভীর আলোচনায়। সিনিয়র সহকারী কোচও দীর্ঘ সময় মনোযোগী হয়ে শুনেছেন তার কথাগুলো। আন্তর্জাতিক অঙ্গনে ফর্মে নেই শান্ত, ছেড়েছেন টি-20 দলের নেতৃত্ব। বছর ঘুরলেই আছে আবার এই ফরম্যাটের বিশ্বকাপ। শঙ্কা আছে তার দল থেকে কাটা পড়ারও, তবে তার জায়গায় নেতৃত্বে আসবেন কে তা নিয়ে হচ্ছে আলোচনা। তাসকিনের নাম শোনা গেলেও গুঞ্জন আছে পেসার হওয়ায় নাকি আগ্রহ পাচ্ছে না বিসিবি, যদিও এর বিরোধী খালেদ মাহমুদ সুজন। ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, অথবা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনারা বলতেই পারেন। বাট যে কেউ ফার্স্ট বলার ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার, বাট ফার্স্ট বলার ক্যাপ্টেন্সি করতে পারবে না, এটা ভুল কথা আসলে। অনেককে নিয়ে আলোচনা হলেও টি-20 দলের ক্যাপ্টেন্সিতে লিটন দাসের সম্ভাবনা অনেক বেশি। তবে জাতীয় দলে ফর্মে নেই এলকেডি, তাই ভালো চয়েস হলেও আগে পারফর্ম করে তাকে দলে ফেরাটা জরুরি মনে করেন সাবেক এই অধিনায়ক। এমন না যে কেউ এত বছর ধরে ক্রিকেট খেলছে, ক্যাপ্টেন্সির গুণটা লিটন বাংলাদেশ ক্যাপ্টেন্সি করেছে অলরেডি, সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি। আগে লিটনকে ফিরতে হবে, তারপর অধিনায়কত্ব বিসিবি দিবে কি দিবে না, কাকে দিবে আমি সেটা বললাম, এটা তো কাকে দিতে পারে, বাট আগে লিটনের বাংলাদেশের দলে ফিরে আসাটা খুব জরুরি। নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত লিটনও এদিন গুরু সালাউদ্দিনের কাছ থেকে পরামর্শ নিতে দেখা গেছে তাকেও। খেলতে যাবেন আবার পাকিস্তান সুপার লিগে, যা বড় সুযোগ লিটনের জন্য। দারুণভাবে আমি মনে করি, সেটা সবচেয়ে বড় কথা। লিটন যদি পুরো প্রথম একাদশে প্রথম থেকে খেলে, সেটা সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যদিও খেলে তাহলে এটা, এবং ও যদি খেলায় ভূমিকা রাখতে পারে, ম্যাচ জিতানোর জন্য, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে। ডিপিএল এর নবম রাউন্ড শেষ করেই পাকিস্তানের পথ ধরবেন লিটন। আগামী 11 এপ্রিল থেকে শুরু হবে পিএসএল, খেলবেন করাচি কিংসের হয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলতে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত রিশাদ হোসেন। পিএসএল এ দারুণ কিছু করার অপেক্ষায় তিনি। সেরা পারফর্ম করতে স্কিল উন্নতির সঙ্গে জোর দিয়েছেন মানসিকতা দৃঢ় করতে। পরামর্শ নিয়েছেন সিনিয়র সহকারী সালাউদ্দিনের কাছ থেকে, আর এখান থেকে নেওয়া অভিজ্ঞতা পাকিস্তান সিরিজে কাজে লাগাতে চান রিশাদ হোসেন। এর আগেও রিশাদের ডাক এসেছিল বিদেশি লিগে, ছাড়পত্র না মেলায় খেলা হয়নি বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে। অবশেষে তার স্বপ্ন পূরণ হওয়ার পথে, খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে। বিপিএল চলাকালীনই সুখবর পেয়েছিলেন এই লেগি। গ্রিন সিগন্যাল আগে দিয়ে রেখেছিলেন ফরচুন বরিশাল সতীর্থ পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। তার লাহোর কালান্দার্স দলই রিশাদ, তবে শঙ্কা ছিল এনওসি পাওয়া নিয়ে। বিসিবি তাকে ছেড়েছে পুরো মৌসুমের জন্য। এবার এই লিগে দারুণ কিছু করার অপেক্ষায় টাইগার ক্রিকেটার। প্রথমে আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে, তো এর চেয়ে বড় আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি আর কি, যে যাচ্ছি ইনশাল্লাহ। তো ভালো করার চেষ্টা করব, টুর্নামেন্টটা চ্যাম্পিয়নে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। রিশাদের সামনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ায় নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ এটা। বিশ্ব সেরা ক্রিকেটারদের সামনে ভালো করলে সুযোগ আসবে আরও অনেক লিগে, তাই আসন নিয়ে খুব সিরিয়াস রিশাদ। পরামর্শ নিতে ছুটে গেছেন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনের কাছেও। পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সম্বন্ধে ধারণা আছে, তো অতটুকু নিয়ে কাজ করতেছি যে কে কোন জায়গায় ভালো খেলে না খেলে এইসবই আর। কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার কিছু না,
নাই, জাস্ট ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব এবং দলের যেটা প্রয়োজন ওটা দেওয়ার চেষ্টা করবো। স্যার জাস্ট বললো যে পিএসএল মানে আমি চাই যে অনেক ভালো যাক, তো আমি বললাম ইনশাল্লাহ স্যার চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে। তো স্যার বললো কথা হবে মাঝে মাঝে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই। পিএসএল শেষে পাকিস্তান যাবে বাংলাদেশ, খেলবে টি-20 সিরিজ। পিএসএল থেকে পাওয়া অভিজ্ঞতা সেই সিরিজে কাজে লাগাতে চান রিশাদ। পিএসএলে যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়। ডিপিএলে মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলেই পাকিস্তানের পথ ধরবেন রিশাদ, আর আগামী মেতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। তামিম ইকবালের অনুপস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচের আগে নিজের নতুন দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। বাড়তি চ্যালেঞ্জ থাকলেও নিজের উপর কোনো চাপ অনুভব করছেন না এই মিডল অর্ডার ব্যাটার। চ্যালেঞ্জিং তো সব সেক্টরেই আছে, আপনার প্রফেশনও আছে, আমার প্রফেশনও আছে। তো আমি চেষ্টা করবো এটা এনজয় করার এবং চেষ্টা করব যে টিমের জন্য যতটুকু পারবো টিমকে এই দিকটা এই ডিপার্টমেন্ট থেকে কন্ট্রিবিউট করার জন্য। প্রথম থেকে বিগ বাজেট টিম, এখনও বিগ বাজেট টিমই আছে, হয়তো বা 2-1 প্লেয়ার অন অফ আছে, যখন ন্যাশনাল টিমের ন্যাশনাল ডিউটি আছে ওখানে যেতে হবে। তো আশা করছি যে আমাদের ব্যাকআপ যে প্লেয়ারগুলো আছে ওরা যখন অপরচুনিটি পাবে ওদের জন্য একটা পজিটিভ সাইন বলা যায়। সাকিব তামিম পরবর্তী যুগে জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। তাদের লক্ষ্য দেশকে বৈশ্বিক শিরোপা উপহার দেওয়া। সময় সংবাদে জানিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। যুবা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিভাবে শিরোপা জেতা যায় সেই বিষয়ে নিজেদের মাঝে আলোচনা হয় বলেও জানান তিনি। ব্যক্তিগতভাবে আসন্ন সিরিজগুলোতে ভালো পারফরমেন্সে মনোযোগ তানজিদের। আইসিসি ইভেন্টে শিরোপা তো নেই কোনো আঞ্চলিক ট্রফিও। যুবা বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন এখন নিয়মিত জাতীয় দলে। তানজিদ তামিম, শরীফুল, তানজিম, সাকিবরা 3 ফরম্যাটে প্রতিনিধিত্ব করছেন টাইগারদের। বৈশ্বিক শিরোপা জয়ের আক্ষেপ পোড়ায় তাদেরও। যুবা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা মুখিয়ে দেশকে ট্রফি উপহার দিতে। আমাদের যখন মিটিং হয় তখন আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কী কী বিষয় নিয়ে কাজ করছি এবং কী কী কথা হয়েছে আমাদের ভিতরে, যে কারণে আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি। তো এই জিনিসগুলো আর কি সবাই ডিসকাস করা হয়। এটা তো একটা আক্ষেপের জায়গা যে আমরা আজ পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জয় করতে পারি নাই। তো সবার ভিতরে সেই কমিটমেন্টটা আছে, সবাই সেভাবে পরিশ্রম করে এবং আমরা এখন স্বপ্ন দেখতে শুরু করছি যে সামনে হয়তো বা কোনো একটা আইসিসি ইভেন্টে আমরা চ্যাম্পিয়ন হব। রঙিন পোশাককে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। তামিম মাহমুদুল্লাহও বিদায় বলে দিয়েছে জাতীয় দলকে। সাকিব আল হাসান অবসর না নিলেও অনেকটাই নির্বাসিত। দায়িত্বটা এখন তরুণদের হাতে। 8 থেকে 10 বছর জাতীয় দলে খেলছেন এমন ক্রিকেটার আছেন বেশ কয়েকজন। তাদের সঙ্গে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। আমাদের যেটুক দায়িত্ব ছিল এখন আমাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে, যাতে ওনাদের অভাব যদি থেকেও থাকে যাতে অতটা না ফিল হয়। সেভাবে সবাই যদি সবার দায়িত্ব নিয়ে যদি সবার কাজটা করতে পারি তাহলে মনে হয় আমাদের জন্য মাঠে ইজি হবে। ব্যক্তিগতভাবেও নিজের ব্যাটিং নিয়ে আশাবাদী তানজিদ তামিম। আসন্ন সিরিজগুলোতে সেরা ছন্দে খেলতে চান এই ব্যাটার। আমার নতুন করে আমি যে জিনিসটা চিন্তা করতেছি ডিপিএলে কিভাবে নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারি এবং যে ইনিংসগুলো শুরু হইতেছে এগুলো কিভাবে আরও বড় করতে পারি, যেটা আমার ইন্টারন্যাশনাল কাজে লাগবে। এখন যেহেতু ডিপিএল চলছে এখন আমার পুরোপুরি ফোকাস ডিপিএলকে নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনে বড় ইনিংস খেলতে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শে কাজ করছেন বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেট দলের খবর। বিশ্বকাপ কোয়ালিফায়ারে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 3টায়। পাকিস্তান সফরের আগে ঢাকায় প্রধান কোচ সারওয়ার ইমরানের অধীনে ক্যাম্প করেছে টাইগার্সরা। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য সেখানে অনুশীলনের সুযোগ পেয়েছেন তারা। প্রতিপক্ষ দলের বিপক্ষে অতীত অভিজ্ঞতা ইতিবাচক, তাই 10 এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামার আগে জয় দিয়ে প্রস্তুতির স্বার্থে মুখিয়ে জ্যোতিরা। মূল পর্বে জায়গা করে নিতে হলে 5 ম্যাচে 4টিতে জিততে হবে টাইগার্সদের। 3 ম্যাচ জিতলেও নেট রান রেটে এগিয়ে থাকতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। তবে এসব সমীকরণ পেছনে ফেলে মূল লড়াইয়ে নামার আগে ইতিবাচক ফলাফল চায় বাংলাদেশ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকের পরও বিদ্রোহী নারী ফুটবলারদের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আসেনি কোনো সিদ্ধান্ত।
চুক্তি নবায়ন করা ছাড়াই ভুটান লিগ খেলতে যাচ্ছেন সাবিনা মাসুরা সহ 6 ফুটবলার। তবে দেশ ছাড়ার আগে তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন ফেডারেশন সভাপতি তাবিত আওয়াল। ঈদের ছুটি কাটিয়ে শুরু হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মব্যস্ততা। ফেডারেশনে এসেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সভাপতি তাবিত আওয়াল। তারপর বিভিন্ন এজেন্ডা নিয়ে কর্মকর্তা ও নারী ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। সাবিনা, ঋতুপর্ণা, মাসুরা সহ 6 ফুটবলার খেলবেন ভুটান লিগে। তবে বয়স সংক্রান্ত জটিলতা থাকায় ডাক পেয়েও যা হচ্ছে না সাগরিকার। দেশ ছাড়ার আগে নারী ফুটবলারদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন বাফুফে সভাপতি। প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা মেয়েদের সাথে দেখা করেছি এবং দেখা করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি, ঈদ মোবারক জানিয়েছি। ঈদের পরে তারা এসছে এবং তারা বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে। এটা বাংলাদেশের ভাবমূর্তি যাতে আরও বাড়ে, ওই আঙ্গিকেই উনি আমাদের মেয়েদেরকে বলেছে, আমাদের এখানে বাংলাদেশের মেয়ে হয়ে তোমরা খেলতে যাচ্ছ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখানে ভাবমূর্তি জড়িত, তোমরা ভালো ফুটবল খেলবা। তবে নারী ফুটবলারদের সঙ্গে নতুন চুক্তি নবায়ন ও পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেওয়া নিয়ে কোনো আলোচনা করেননি তাবিত আওয়াল। তাতে নারী এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের ক্যাম্পে এই 6 ফুটবলার থাকবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একটা জাস্ট আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ, এর বাইরে আমাদের আর কোনো কথা হয়নি এবং আমরা এর বাইরে কোনো কথা আমরা বলতে চাই না। আলোচনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়েও। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। জাতীয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা আমাদের কিন্তু এর আগেই ডিসেম্বরের মধ্যে আমাদেরকে হ্যান্ডওভার করার কথা ছিল। আসলে এখন পর্যন্ত এটা আমরা এখনও হ্যান্ডওভার পাইনি। জুনের আগে আমরা যদি বুঝে পেতে পারি তাহলে হয়তো আমরা সারা দেশবাসীকে এই খেলার মাধ্যমে আমাদের এই ঢাকা স্টেডিয়ামটাও আমরা দেখাতে পারবো এবং সারা বাংলাদেশের মানুষ আমাদের এই বাংলাদেশের খেলা, হামজার খেলা, জামাল ভুঁইয়ার খেলা, ফাহিমুদ্দিন খেলা, সকলের খেলাটা তারাও দেখতে পারতো। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে হামজা জামালরা। তার আগেই এনএসসি থেকে জাতীয় স্টেডিয়াম বুঝে পেতে চায় বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি আরেকবার। শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক সাড়া পাওয়ার আশা। মার্কিন পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চিন্তা। হেফাজতে ইসলাম বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ ঘোষণার তাগিদ। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি। দীর্ঘ ছুটির পর আজ খুলছে অফিস আদালত। উদযাপন শেষে ফিরছেন রাজধানীবাসী। লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে চাপ থাকলেও নেই ভোগান্তি। রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকায় শুধু জান্তা সরকারের সঙ্গে আলোচনায় প্রত্যাবাসনের সম্ভাবনা কম, মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেই এগোনোর পরামর্শ। এবং 29 এপ্রিল শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। 7 দিনের পরিবর্তে আয়োজন হবে 3 দিনের। মাঠ পর্যায়ের সদস্যদের মনোবল বাড়িয়ে জন আকাঙ্ক্ষা পূরণের উদ্যোগ নেয় এবারের লক্ষ্য। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।